আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুপয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় অনুসরণী 1.1-এর কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1.1-এর কাজ শিরোনাম এবং অনুশীলনীতে যে সমস্ত অঙ্কগুলো ছিল সেই সমস্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজনশীল প্রশ্ন প্রতিদিন হয়তো একটা করে তোমাদের করে দেখানো সম্ভব হবে, কারণ বেশি করে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ছোট ছোট ভিডিওর মাধ্যমে হয়তো আমি প্রতিদিন একটা করে সৃজনশীল তোমাদের করে দেখানোর চেষ্টা করব। তো আজকে যে সৃজনশীল প্রশ্নটি আমরা দেখব সেটি দেখো। এখানে 1 নম্বর সৃজনশীল। এখানে উদ্দীপকে 7, 2, 0, 5, 4, 8, 3 কয়েকটি অঙ্ক দেওয়া আছে। এরপরে ক নম্বরে প্রশ্নটি দেওয়া আছে হলো যে অঙ্কপাতন কাকে বলে, সার্থক অঙ্ক কয়টি। এরপরে ক্ষয়ে দেওয়া আছে দেখো, উদ্দীপকের অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এরপরে গয়ে দেওয়া আছে দেখো, গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো প্রথমে 1-এর ক নম্বর আমরা দেখি। এখানে উদ্দীপকে যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা হলো 7, 2, 0, 5। লিখবা যে উদ্দীপকে আচ্ছা, কয়ের যে প্রশ্নটি বলা আছে সেটি হলো যে অঙ্কপাতন কাকে বলে। আচ্ছা, আমরা উদ্দীপকটা খেয়াল করি। উদ্দীপকে এই 7, 2, 0, তারপরে 5, 4, 8, 5, 4, 8 আর 3। এখানে লেখা আছে কি কয়েকটি অঙ্ক, কয়েকটি অঙ্ক। তাহলে এখানে বলছে যে অঙ্কপাতন কাকে বলে। তোমরা একটু খেয়াল করো যে এই যে প্রত্যেকটা একটা একটা করে কমা দেয়া আছে। এই অঙ্কগুলো আমরা যখন কোনো কিছু লিখি বা কোনো কিছু লিখে প্রকাশ করি, যেমন ধরো বাংলাতে যখন লিখি তখন আমাদের লিখতে কি প্রয়োজন হয়, ক, খ, গ, এগুলো ক থেকে চন্দ্রবিন্দু এবং স্বরীয় স্বরা যতগুলো আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ প্রয়োজন হয়। ইংরেজি যখন আমরা কোনো কিছু লিখি তখন আমাদের প্রয়োজন হয় এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষরের মাধ্যমে আমরা লিখি। অনুরূপ গণিতে 0 থেকে এইভাবে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ক দিয়ে আমরা কোনো সংখ্যা লিখতে চাইলে সেইটা আমরা লিখি। তো অঙ্ক আর সংখ্যা কিন্তু দুইটা আলাদা জিনিস। দেখো এইখানে এইগুলো হলো প্রত্যেকটা এক একটা অঙ্ক। এগুলো দিয়ে যখন আমরা কোনো সংখ্যা লিখব, যেমন এইটা এককভাবে 7, তাহলে এটাকে আমরা একটা অঙ্কও বলতে পারি আবার একটা সংখ্যাও বলতে পারি। কিন্তু মনে করো এইটা এই 7 আর 2 লিখলাম, 72 হলো। এই 72টা হলো সংখ্যা, আর এই 2 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। বুঝতে পারছো নিশ্চয় যে এই 72টা পুরোটা একটা সংখ্যা, 2 আলাদা একটা অঙ্ক, 7 আলাদা একটা অঙ্ক। তাহলে প্রশ্নটা ছিল, কয়ের যে প্রশ্নটা ছিল সেটা হলো যে
অঙ্ক পাতন কাকে বলে? অর্থাৎ আমরা যেগুলো অঙ্কগুলো দেখলাম, এই 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 অঙ্কগুলো দিয়ে আমরা কোনো সংখ্যা যদি লিখি সেটাই হলো অঙ্ক পাতন। তাহলে তোমরা উত্তরটা এভাবে লিখবে যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দিয়ে আমরা যে সংখ্যাগুলো লিখি সেটাকেই অঙ্ক পাতন বলে। যেমন যদি আমরা লিখি 92, এটা একটা অঙ্ক পাতন। অর্থাৎ এখানে এই অঙ্ক আছে 2টা, 9 একটা 2 একটা দিয়ে 9 এবং 2 দিয়ে তৈরি সংখ্যাটা হলো 92। এইটা হলো এই অঙ্ক পাতন। অর্থাৎ কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। এরপরে বলছিল যে সার্থক অঙ্ক কয়টি? আচ্ছা, লিখবা যে সার্থক অঙ্ক 9টি, 1 থেকে 9 পর্যন্ত। কেন? মনে করো যে এই যে 0, 1, 2 এভাবে যে 9 পর্যন্ত সংখ্যা আছে, এই সংখ্যাগুলো দিয়ে আমরা যদি 0কে পাশাপাশি লিখি তাহলে কি হয়? কোনো এই সংখ্যা তৈরি হয় না। আবার 1কে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে সংখ্যা তৈরি হয় 1, 2, 1, 3, 1, 4। অর্থাৎ এই অঙ্কটা কোনো অঙ্কের সাহায্য, মানে যদি আমরা 2 দিই, 0 দিই তাহলে 20 হবে, কিন্তু শুধু 2টা 0 দিলে কিন্তু ওটা তৈরি হবে না। সুতরাং এই 0 বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ মোট 10টা প্রতীক, অঙ্কের যে 10টা প্রতীক, এই 10টা প্রতীকের মধ্যে 0 বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো সার্থক অঙ্ক। ঠিক আছে, এগুলো হলো সার্থক অঙ্ক। সুতরাং লিখবা যে সার্থক অঙ্ক মোট 9টি, 1 থেকে 9। আচ্ছা, এরপরে দেখো খ নাম্বারে বলছে যে উদ্দীপকের অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে আমরা লিখব যে উদ্দীপক হতে পায়, কি ছিল? 7, 2, 0, 5, 4, 7, 2, 0, 4, 5, 5 আগে আছে, তারপরে হলো 4, তারপরে হলো 8, 3, 8, 3, 2, 4, 6, এই 7টা অঙ্ক আছে। এই 7টা অঙ্ক দিয়ে আমাদেরকে বলছে বৃহত্তম সংখ্যা গঠন করো। তাহলে আমরা লিখব যে, তাহলে বলছে যে উদ্দীপকের অঙ্কগুলো ব্যবহার করে একবার মাত্র ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম এবং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তো এখানে যখন আমরা বৃহত্তম সংখ্যা লিখব তখন নিয়মটা হলো কি, সবচাইতে বড় সংখ্যা থেকে বড় থেকে ছোট আকারে লিখলে বৃহত্তম সংখ্যা পাবো, এবং ছোট থেকে বড় আকারে লিখলে ক্ষুদ্রতম সংখ্যা পাবো। কিন্তু যদি 0 থাকে তাহলে আমরা সবচাইতে ছোট সংখ্যাটার পরে 0 দেব, কেননা 0 আগে দিলে তো সেটা সংখ্যা গঠিত হবে না, 7 অঙ্কের হবে না আর কি। এই জন্য আমরা এখন এইভাবে লিখব যে এই 7, 2, 2,
0 5 4 8 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। আবার 7 2 0 5 4 8 3 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করার সময় কি সবচেয়ে বড় যেটা 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 0, 2 4 6 7। এরপরে যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তখন ছোট থেকে বড়, কিন্তু যদি 0 থাকে তাহলে 2 0 3 4 5 7 8। তাহলে এটি হলো এই এত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা আর এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এটি ছিল খ অঙ্কের উত্তর। এরপরে দেখো গ নাম্বারে বলছে যে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, তো তাহলে আমরা লিখব যে খ হতে পায় বৃহত্তম সংখ্যা আর একটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত পেয়েছিলাম? 8 7 5 4 3 2 0, 2 4 6 7। আর ক্ষুদ্রতম পেয়েছিলাম 2 0 3 4 5 7 8, এটা পেয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন এই সার্থক অঙ্কের স্থানীয় মান হলো, সার্থক অঙ্ক বলতে শূন্য বাদ দিয়ে কিন্তু সবগুলো সার্থক অঙ্ক, শূন্য বাদ দিয়ে সবগুলো সার্থক অঙ্ক। তাহলে আমরা এখন লিখব যে এই সংখ্যাটিতে আট 7 5 4 3 2 0 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2 দশক বা 2 0। এরপরে কত আমরা শূন্যটা দিলাম না কেন? শূন্য সার্থক অঙ্ক নয়, এই জন্য। এরপরে 3 এর স্থানীয় মান 3 শতক, তাহলে 3 2টা 0। এরপরে 4 এর স্থানীয় মান 4000, 4 দিয়ে 3টা 0। এরপরে 5 এর স্থানীয় মান 5 অযুত, 50,000। এরপরে 7 এর স্থানীয় মান 7 লক্ষ, 7 লক্ষ। অর্থাৎ এই স্থানীয় মানগুলো নির্ণয় করার সময় এই যে 7 দিয়েছি, 7-এর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য, এই যে 2 4 5টা 2 4 5টা শূন্য। এরপরে
8-এর স্থানীয় মান লক্ষ নিযুত, 8 নিযুত, 8 নিযুত, 8 দিয়ে 6টা শূন্য, দেখো 8 দিয়ে 6টা শূন্য, এটা হলো। তাহলে 8 দিয়ে আমরা এখানে 6টা শূন্য দিলাম। তাহলে আমরা গয়ের একটা অংশের উত্তর এটুক পেলাম, অর্থাৎ বৃহত্তম সংখ্যার যে সার্থক অঙ্কগুলো ছিল সেই সার্থক অঙ্কের স্থানীয় মান হলো এটা। এরপরে আমরা দেখব ক্ষুদ্রতম যে সংখ্যা ছিল সেটা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার জন্য আমরা এটুকু মুছে দিই, এটুকু মুছে দিলাম। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা এখানে লিখি। ক্ষুদ্রতম সংখ্যাটা কি? 2 0 3 4 5 7 8। তাহলে শূন্য বাদ যাবে, অর্থাৎ শূন্যর আমরা স্থানীয় মান নির্ণয় করব না, 2-এর মান। তাহলে 2-এর স্থানীয় মান 2 আমরা একক থেকে। তাহলে এই সংখ্যাটাতে প্রথমে শুরু করব 8-এর স্থানীয় মান। 8-এর স্থানীয় মান হলো একক, 8। এরপরে 7 স্থানীয় মান 7 দশক, 7 শূন্য। এরপরে 5-এর স্থানীয় মান 5 শতক, 5 দিয়ে 2টা শূন্য। এরপরে 4-এর স্থানীয় মান 4 হাজার, 4 দিয়ে 3টা শূন্য। এরপরে 3-এর স্থানীয় মান, তাহলে 3 অযুত, 3 অযুত, তাহলে 3 দিয়ে 4টা শূন্য। এরপরে 3-এর পরে আছে শূন্য। আমরা শূন্যের স্থানীয় মান নির্ণয় করব, কারণ ওটা সার্থক অঙ্ক নয়। তাহলে আমরা নির্ণয় করব 2। তাহলে 2-এর স্থানীয় মান 2 অযুত লক্ষ নিযুত, তাহলে নিযুত, নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে এই যে 2-এর পরে 1 2 3 4 5 6, এই 2-এর পরে 6টা শূন্য। এটি হলো এই ক্ষুদ্রতম যে সংখ্যাটা ছিল সেই ক্ষুদ্রতম সংখ্যাটার সার্থক যে অঙ্কগুলো ছিল সেই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। তো এইটা ছিল 1-এর গ নং অঙ্কের উত্তর। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1-এর সৃজনশীল অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বে একটি সৃজনশীল আমি করে দেখিয়েছিলাম এবং তোমাদের যে অনুশীলনীর অঙ্কগুলো ছিল, কাজ শিরোনাম বা অনুশীলনীর যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর কিন্তু আমি সব আমার এই চ্যানেলে সমাধান দেখিয়ে ভিডিও আপলোড করে রেখেছি। নিশ্চয় তোমরা ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো
তোমরা জানো যে মূল বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করলেই কিন্তু তোমাদের হবে না। সৃজনশীল অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো সৃজনশীল প্রশ্নগুলো যে পরীক্ষা আসবে সেই অঙ্কগুলোর নমুনা প্রশ্ন হিসাবে আমি এই সৃজনশীলগুলো করাচ্ছি। তোমরা যদি বুঝতে চাও তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা দ্বিতীয় সৃজনশীলটি করব 2 নাম্বার। তো আর সৃজনশীল প্রশ্ন কিন্তু একবারে হুবহু কমন পড়বে না, মানে এটা নমুনা দেওয়া হচ্ছে মাত্র। সৃজনশীল প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, তো কিভাবে হবে জাস্ট ওই নমুনাগুলো আমরা উত্তর করার চেষ্টা করছি। তো আজকে দ্বিতীয় সৃজনশীল 2 নম্বরে দেখো আছে একটি সংখ্যা হলো, উদ্দীপক একটা সংখ্যা দেয়া আছে এখানে যে 9 8 7 5 4 7 3 2 1 একটা সংখ্যা লেখা আছে। এই সংখ্যার ক নম্বরে বলা হচ্ছে যে দেশীয় রীতিতে 4 বা ততোধিক অঙ্কের সংখ্যা সহজে পড়ার নিয়ম কি। খ নম্বরে বলা হচ্ছে যে উদ্দীপকের সংখ্যাটিতে দেশীয় রীতি অনুযায়ী কমা বসিয়ে কথায় লেখো। আর গয়ে বলা হচ্ছে যে সংখ্যাটিতে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসিয়ে কথায় প্রকাশ করো। তো দেখো এখানে প্রথমে কয়ে যেটা বলা হচ্ছে যে দেশীয় রীতিতে 4 বা ততোধিক অঙ্কের সংখ্যা সহজে পড়ার নিয়ম কি। তো নিয়মটা হলো যে দেশীয় রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথমে 3 অঙ্ক, পরে একটি কমা এবং এরপর প্রতি 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। তাহলে প্রশ্নটার উত্তর তোমরা এভাবে লিখবে ক নাম্বার দিয়ে যে দেশীয় পদ্ধতিতে সংখ্যার বা সংখ্যাটির ডান দিক থেকে প্রথমে 3 অঙ্ক, 3 ঘরও বলতে পারো, 3 অঙ্ক পর একটি কমা ব্যবহার করা হয় এবং এরপর প্রতি 2 ঘর বা 2 অঙ্ক পরপর কমা ব্যবহার করা হয়। যেমন এই সংখ্যাটা যেটা দেয়া আছে সেই সংখ্যাটাই যদি আমরা দেখি 9 8 7 5 9 8 7 5 4 7 3 2 1 4 7 3 2 1। এটার কমা ব্যবহার করতে চাইলে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, এইভাবে কমা ব্যবহার করতে হবে। তো যাই হোক, এটা কয়ের উত্তরটা তোমরা এতটুকু লিখবে, তাহলে হয়ে যাবে। খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে যে উদ্দীপকের সংখ্যাটিতে দেশীয় রীতি অনুযায়ী কমা বসিয়ে কথায় লেখো। তাহলে আমরা লিখব যে উদ্দীপক হতে পায়, উদ্দীপক হতে পায় সংখ্যাটা কি 9 8 7
9 8 7 5 4 7 5 4 7 3 2 1 এই সংখ্যাটা আমরা পেয়েছি। এখন কমা বসিয়ে পাই, কমা বসিয়ে পাই, কমা বসিয়ে পাই। কমা বসার নিয়ম কি? যেহেতু বলা হচ্ছে কি দেশীয় রীতিতে কমা বসাতে বলছে। দেশীয় রীতিতে কমা বসাতে চাইলে 9 8 7 5 4 7 3 2 1। আচ্ছা, 2 4 6 8 9, 2 4 6 8 9টা সংখ্যা আছে। প্রথমে কি 3 ঘর পর 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এইভাবে কমা বসাতে। তাহলে কমা বসানো শেষ। এখন কি করবো? আমরা কথায় লিখবো। তাহলে কথায় লিখলে কথায় কিভাবে লিখবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে কি আছে? 98 আছে। তাহলে আমরা লিখব যে 98 কোটি, 98 কোটি, 75 লক্ষ, 75 লক্ষ, 98 কোটি 75 লক্ষ, 47 হাজার 47,321 321। এটি হলো এই ক্ষয়ের উত্তর। অর্থাৎ প্রথমে আমরা সংখ্যাটা লিখলাম, এরপরে কমা বসলাম দেশীয় রীতিতে, এরপর কথায় 98 কোটি 75 লক্ষ 47,321। এরপরে দেখো গ নাম্বারে কি বলছে যে ওই একইভাবে ওটা বলছিল দেশীয় পদ্ধতি, আর এটা বলছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসিয়ে প্রকাশ করো, কমা বসিয়ে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসিয়ে কথায় লেখো। আচ্ছা, দেখো তাহলে সংখ্যাটি কি ছিল? আমরা আবারও লিখব যে উদ্দীপক হতে পায়। কি ছিল সংখ্যাটি? 98 75 47 321। এটা হলো সংখ্যাটা। তাহলে লিখব যে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসালে পাই, বা কমা বসিয়ে পাই। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসালে কিভাবে বসাবো? 3 ঘর পর পর কমা। তাহলে 9 8 7 5 4 7 3 2 1, 3 ঘর পর, তারপর 3 ঘর পর, তারপর 3 ঘর পর, এভাবে আসবে। তাহলে 3 ঘর পর পর আমরা কমা বসাবো ডান দিক থেকে। এটা আন্তর্জাতিক পদ্ধতি। এখন বসানোর পরে আবার কথায় লিখতে বলছে। তাহলে কথায় যদি লিখি, দেখো 321 তো ঠিকই থাকবে, 321। তারপরে এটাকে পড়তে হয় হাজার। 321 আর এই 3 সংখ্যাকে একসাথে পড়া হয় হাজার। তারপরে হলো মিলিয়ন, তারপরে হলো বিলিয়ন, এইভাবে। তাইলে আমরা এখন লিখব 987 মিলিয়ন 585
321 এটি হলো গয়ের উত্তর। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি যে আজকে যে সৃজনশীলটি করালাম 2 নম্বরে, এখানে ক খ গ 3টি প্রশ্ন থাকে তোমরা জানো সৃজনশীল প্রশ্নে। তো যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 6ষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1-এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটি দেখব সেটি হলো, দেখো এখানে লেখা আছে যে 9, 2টা 0, তারপরে 7, 5, 8, 4, 3, 2, কতগুলো অঙ্ক দেয়া আছে। এখন ক নম্বরে প্রশ্নতে বলা হচ্ছে যে শূন্যকে কি অঙ্ক বলা হয় আর এর স্বকীয় মান কত। শূন্যটাকে কি অঙ্ক বলা হয় এবং এর স্বকীয় মান কত। আচ্ছা, তাহলে ক নম্বরে দেখো যে এটা 3 নম্বর সৃজনশীল আমরা করতেছি। তো যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে সেই সংখ্যাগুলোর মধ্যে শূন্য আছে। সুতরাং দেখো যে শূন্যকে আসলে শূন্য আমাদের কোথায় লাগে, কোথায় কাজে লাগে। আমরা যখন 1, 2, 3 এভাবে লিখতে থাকি, লিখতে লিখতে আমরা 9-এর পরে গিয়ে যখন আমরা 10 লিখি তখন আমাদের প্রয়োজন হয় শূন্য। তো শূন্য যদি না দিই তাহলে কিন্তু 10 হয় না। এরপরে আবার 11, 12 এভাবে লিখতে লিখতে আমরা আবার যখন যে 20 লিখতে যাই তখন আবার শূন্য দিতে হয়। তো এই যে শূন্যটা বিভিন্ন প্রয়োজনে বা সংখ্যা লেখার প্রয়োজনে এই শূন্য অঙ্কটা ব্যবহার করা হয় বা ব্যবহার হয়ে থাকে। সুতরাং এই শূন্যকে, অর্থাৎ এই শূন্যকে অভাবজ্ঞাপক অঙ্ক বলে। অভাবজ্ঞাপক অঙ্ক বলে বা সাধারণ অঙ্ক বলা হয়ে থাকে। আচ্ছা, এর স্বকীয় মান বলতে তার নিজস্ব মানটা। তো শূন্য যে কোনো জায়গায় থাকুক, যদি আমি এখানে 500 লিখি বা 530 লিখি বা 503 লিখি, তো এই জায়গায় যে সূত্রটা আছে তার স্থানীয় মানটা শূন্য। এই জায়গায় যা আছে তার এটাও শূন্য, এখানে যেটা আছে এটাও শূন্য, এখানে যেটা আছে এটাও শূন্য।
সুতরাং তার যে স্বকীয় মানটা, স্থানীয় মান কিন্তু না, স্বকীয় মান, তার নিজস্ব মান 0, কিন্তু অন্য সংখ্যা যখন মনে করো আমি এইটা 3-এর স্বকীয় মানটা 3, কিন্তু স্থানীয় মান এখানে হলো 30 আর এই জায়গায় হলো 3, অর্থাৎ এই এই 0 বাদ দিয়ে যে অন্য অঙ্কগুলো আছে সেগুলো স্থান পরিবর্তন হলে মানের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখানে যখন ছিল তখন তার মান হলো 3, এই জায়গায় যখন ছিল দশকের স্থানে তখন তার মান হলো 30। তো একটা তার স্বকীয় মান হলো 3 আর স্থানীয় মান হলো 30, কিন্তু এই 0-এর স্বকীয় মান যেখানেই দাও সব জায়গায় 0, সুতরাং এটা সাধারণ অঙ্ক বা অভাজ্য অঙ্ক। এখন আমরা তাহলে কি লিখব, যেহেতু বলছে এখানে প্রশ্নে যে স্বকীয় মান কত, তাহলে লিখব এর স্বকীয় মান মানে নিজস্ব মান 0। তাহলে এটুক লিখলেই তোমরা এই কয়ের সমাধান হয়ে যাবে। অর্থাৎ কয়ে যে প্রশ্নটা বলছিল যে 0-কে কী অঙ্ক বলা হয় এবং এর স্বকীয় মান কত, এটি ছিল তার উত্তর। এরপরে ক্ষয়ে বলছে যে উদ্দীপকের সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। উদ্দীপকের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার এই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। তাহলে খ নাম্বার দিয়ে আমরা লিখব, উদ্দীপক হতে পায় কি সংখ্যাটা কত ছিল, 9, 2টা 0, তারপরে হলো 7, 5, 8, 4, 3, 2, এটা ছিল এর সার্থক অঙ্ক। বলতে 0 বাদ দিয়ে সবগুলো হলো সার্থক অঙ্ক, 0 কিন্তু সার্থক অঙ্ক নয়। তাহলে সংখ্যাটা আবার আমরা লিখব যে অতএব 9, 0, 7, 5, 8, 4, 3, 2 সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করি বা বের করে পাই। তাহলে বের করলে দেখো 2 এর স্থানীয় মান 2 একক, তাহলে কত 2। 3 এর স্থানীয় মান দশক, তারপরে 4 এর স্থানীয় মান 4 শতক 400, তারপরে 8 এর স্থানীয় মান 8,000, এরপরে 5 এর স্থানীয় মান 5 অযুত, 5-এর পরে কয়টা শূন্য আছে, সংখ্যা আছে 4টা 0 অযুত। তারপরে 7 এর স্থানীয় মান অযুত লক্ষ,
লক্ষ, তাহলে 7 কটা শূন্য, 2 4 5টা। এরপরে এই 2 শূন্য যেহেতু সার্থক অঙ্ক নয়, তাহলে এই দুইটার হবে না, কার হবে? 9-এর। তাহলে 9-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 9 দিয়ে লিখব কোটি, 9 দিয়ে 2 4 6 8টা শূন্য, 9 দিয়ে 8টা শূন্য। এই হলো যেটা বলছিল প্রশ্নে ক্ষয়ে, যে উদ্দীপকের সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। এটা হলো সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। এখানে 2টা শূন্য ছিল, সুতরাং এই 2টা শূন্যে স্থানীয় মান হবে না, বাকিগুলোর স্থানীয় মান। তাহলে এটি ছিল ক্ষয়ের উত্তর। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বারে কি বলছিল, যে সংখ্যাটিতে দেশীয় ও আন্তর্জাতিক উভয় পদ্ধতিতে কথায় লেখো। দেশীয় ও আন্তর্জাতিক উভয় পদ্ধতিতে কথায় লেখো। তো আমরা গ নাম্বার দিব। গ নাম্বার দিয়ে সংখ্যাটা লিখব আগে, যে উদ্দীপকের সংখ্যাটি কত ছিল? 9 2টা শূন্য, 7 5 8 4 3 2, এইটা। এখন দেশীয় পদ্ধতিতে লেখার নিয়ম হলো 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, এভাবে কমা। তাহলে আমরা লিখি যে দেশীয় পদ্ধতিতে কি 9 0 0 7 5 8 4 3 2, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, এইভাবে কমা দিলাম। তা কথায় লিখলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 90 কোটি, 90 কোটি, 7 লক্ষ, 7 লক্ষ 58 হাজার 432, অর্থাৎ 90 কোটি 7 লক্ষ 58 হাজার 432। এবার যদি আমরা আন্তর্জাতিক রীতিতে লিখি, আন্তর্জাতিক পদ্ধতিতে যদি লিখি, তাহলে দেখো 9 0 0 7 5 8 4 3 2, 3 ঘর, তারপর 3 ঘর, তারপর 3 ঘর, এইভাবে। তাহলে এটা 432, এটা হাজার, তারপরে মিলিয়ন। তাহলে আমরা কি লিখব? 9 শত মিলিয়ন, 7 শত 58 হাজার, 758 হাজার 432। তাহলে 900 মিলিয়ন 758 হাজার 432।
32, এটি হলো আন্তর্জাতিক পদ্ধতিতে, আর এটা হলো দেশীয় পদ্ধতিতে। তো আমরা দুইভাবেই এখানে লিখতে বলেছিল গ নম্বরে যে দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো, আমরা লিখলাম, এটি গ নম্বরের উত্তর। অর্থাৎ সৃজনশীল যে 3 ছিল, আমরা সৃজনশীল 3টা তোমাদের করে দেওয়ার চেষ্টা করেছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।